আপনার মতো একজন গুণী পরিচালক এই নাটকের নির্দেশনা করছেন, পরিচালনা করছেন, এবং মহুয়ার অভিনয় এবং গান আপনারা শুনবেন। এবং এই দুজনের জন্য আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন যেন মা সেদিনকে এদের দুজনকে ভর করেন এবং আরেকটা সফল প্রযোজনা যাতে অভিনীত হয়। প্লিজ আপনারা এই নাটকটি মিস করবেন না। আবার কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আরে প্লিজ প্লিজ, পারমিশন কি? মাইক দাও, মাইক দাও। আরে এই তো বাড়ি এসছে ভাই। তাহলে আমার নিচে নেমে কথা বলতে হবে, মানে আমাকে এরকমভাবে কথা বলতে হবে না। কথাটা হচ্ছে যে এই নাটকটি সম্বন্ধে পেছনের অনেক ঘটনা ঘটেছে। এটি যখন মহুয়া লেখে, আমি মহুয়ার সাথে সেরকম পরিচিতি ছিল না আমার। আমাকে সূর্য আমাকে ফোন করেছিল, শিবাজিদা এরকম একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের উপর একটু কাজ করবে। তখন আমি বলেছিলাম কে? তখন বললো যে মহুয়া। তো এই নাটকের পরিচালনার ব্যাপারে কিন্তু সূর্যর প্রচণ্ড রকমভাবে হেল্প করেছে এটা সূর্য। এবং কিভাবে গানগুলোকে সাজানো হবে, কোথায় কি প্রথমে যে গান রাখা হয়েছিল তারপরে ওগুলোকে চেঞ্জ করে কি গান হবে, কোনটার কি সুর, যে সেটা না হলে পরে এই নাটকটা সাকসেস হতো কিনা আমার একটু ডাউট আছে। বাকিটা তো অভিনয়, আলো, মঞ্চ, এগুলো সমস্ত আছে, কিন্তু মেন যে ব্যাপারটা বাঁধনিটা, এটা কিন্তু সূর্যর প্রাপ্য। এটা ও নিজে কখনো বলে না। থ্যাঙ্কস। আমি এইটুকুই শিখতে পেরেছি, তুমি এখন সঞ্চালনা করবে। আমি যেটা শিখতে পেরেছি জীবনে সেটা হচ্ছে যে আমি চোখের সামনে দেখেছি সত্যিকারের গুরু পদ্মভূষণ মান্না দে এবং পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী। আমার এই দুজনকে দেখে যা মনে হয়েছে যে মাস্টার আর গুরুর মধ্যে একটা বিরাট তফাৎ আছে। মাস্টার মশাই কিন্তু তার সে মাইনে না পেলে চটে যায়, তাকে যদি তার প্রাপ্য সম্মান না দাও সে চটে যায়, অনেক কিছু হয়। সে মানে তার চটে যাওয়াটাই তার চরিত্রের পরিচয়, যে মাস্টার, খুব রাগী মাস্টার। কিন্তু গুরুর ব্যাপারটা না একটু অন্যরকম হয়, তার কোনো প্রত্যাশা থাকে না। যদিও হয়তো একটা অর্থ বিনিময় থাকতেই পারে, সেটা জীবন ধারণের জন্য আজকের যুগে না হলে চলে না, কিন্তু তার কিন্তু প্রত্যাশা থাকে না কিছু। সে যখন দেয় তখন সে দেবার জন্যই দেয়, সে কিছু ফিরিয়ে নেওয়ার জন্য দেয় না। তো এই জায়গাটা পাওয়াটা না খুব মুশকিল। এবং আমি জীবনে দেখেছি দুজন মানুষকে আমার এমন, তারা দুজনেই কেউ আমার থেকে একটা পয়সা নেয়নি এবং তারা দুজনেই আমাকে উজাড় করে দিয়েছে, কোনো দিন ফিরিয়ে কিছু দেবার আমাকে সুযোগই দেয়নি। তাই জন্য আমি ওদের মতো তো নই, হতেও পারবো না, কিন্তু এই চেষ্টাটুকু আমি করি যে যেটুকু যাব বিলিয়ে যাব। আর যদি কিছু হয়, সেই বিলিয়ে যাওয়া মাটিতে হয়তো কোথাও এক ফোঁটা বৃষ্টির জল পড়বে, একটা গাছ উঠবে, সে আমাকে মনে রাখবে। আচ্ছা, দাদা আমাকে বললেন সঞ্চনা, আমি একটুখানি অনুমতি নিচ্ছি, এটা আমি শেষে বলবো ভাবছিলাম, কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা উঠলো, আমার যখন আমি ভাবি যে সারদা মাকে নিয়ে কাজ করবো, এরকম একটা নাটক করব, আমার বাড়ির লোক ছাড়া আর একজন মানুষই জানতেন সে কথাটা। এবং ডে ওয়ান থেকে আমি স্ক্রিপ্ট লেখার সময় প্রতিটা কথা কি লিখেছি, শুরুর দিকের প্রথম খসড়া আমি গিয়ে পড়ে শোনাতাম ওনাকে। মানে আমাদের তখন গানের যে ক্লাসটা, সেটা অন্য কিছু একটা হয়ে যেত, ওটার গানের ক্লাস থাকতো না একেবারেই। কিন্তু ডে ওয়ান থেকে, এবং তারপরে আমার বাড়ির লোকও জানতো না যে আমি ওটা নিয়ে কী করছি, আমার স্বামীও জানতেন না, আমার মাও জানতেন না, চলছে কাজটা। কিন্তু প্রত্যেকটা কি গান করা হবে, দাদা এই গানটা রাখি, এটা না না মৌয়া এই গানটার তো ঠিক এই জায়গাতে খাচ্ছে না, খাপ খাচ্ছে না। প্রথম দিন থেকে, প্রথম শব্দ থেকে, শুরুর থেকে উনি আমার সাথে ছিলেন। ভাবনার সময় থেকে, লেখাও শুরু হয়নি তখনও, ভাবনার সময় থেকে উনি যদি আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আজকে এই নাটকটা কোনোভাবেই মঞ্চস্থ হতে পারতো না। কারণ আমি নাটকের কিছুই জানি না, দাদা নিজেও বলছেন আমি নাটক জানি না, আমরা অন্য কিছু করতে পারি। উনিই আমাকে পাঠিয়েছিলেন শিবাজিদার কাছে যে মহুয়া এই মানুষটির কাছে যাও, উনি তোমাকে গাইড করে দেবেন। এবং যা যেটুকু, আমি এখানে কেউ কেউ আছেন যারা গতবারে দেখেছেন ওটা, তারা বলতে পারবেন যা যতটুকু করতে পেরেছি সেটা আমার সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয় এবং আমার নাটকের গুরু শ্রী শিবাজি সেনগুপ্ত মহাশয়, এদের ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই নাটক করার ব্যাপারে। চলে আসি আমাদের গানে।